আমরা যখন মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলি, আমরা যখন এদেশে ভারত বিরোধী রাজনীতি চাঙ্গা করার চেষ্টা করি, আমরা যখন এদেশে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিই, আমরা যখন ভারতের দাসত্ব করব না এরকম কথা বলি এবং একই সময়ে আমেরিকার দাসত্ব করার চিত্রগুলোকে সমর্থন করি, ঠিক তখন কলকাতার আদালত অসাধারণ একটা উদাহরণ তৈরি করেছেন। কলকাতার আদালত যে উদাহরণ তৈরি করেছেন সেটা যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত হতে পারত, তাহলে আমাদের দেশের গণতন্ত্র এবং আমাদের দেশের সুশাসনের ব্যাপারটা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হতে পারত। কি ঘটল কলকাতা আদালতে? কলকাতা আদালত যখন স্বয়ং সরকারি পক্ষ সরকারের বিরুদ্ধে তাদের রায় জানাচ্ছে, তখন আমরা এটাকে কি হিসেবে নিতে পারি? ওখান থেকে আমাদের কিছু শেখার আছে, নাকি এই ক্ষেত্রেও আমরা বলবো যে ঢাকা না কলকাতা, ঢাকা ঢাকা, ব্যাপারটা কি সেটা বলবো, সেই স্লোগান ধরবো? চলুন একটু কলকাতা আদালত চত্বর থেকে ঘুরে আসি। কি দারুণ একটা ব্যাপার ঘটলো, যেটা বহু দেশের জন্যই উদাহরণ হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতা হাইকোর্টের কথা। কলকাতা হাইকোর্ট সরাসরি পশ্চিমবঙ্গের যিনি এখন প্রধান শুভেন্দু অধিকারী, রাজ্য প্রধান, তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। ব্যাপারটাকে কেউ ছেলেখেলা ভাবতে পারে, কিন্তু এটা ছেলেখেলার ব্যাপার না। আদালত যখন স্বাধীনভাবে সরকার কিংবা সরকারি দলের সর্বোচ্চ ক্ষমতাবানদের বিরুদ্ধে রায় দিতে পারে, তখন বুঝতে হবে সে দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী, যেখানে আমরা যোজন যোজন মাইল পিছিয়ে আছি। আমরা প্রতি মুহূর্তেই শুনি রাজনৈতিক সরকাররা, এমনকি অরাজনৈতিক ইউনূস সরকার পর্যন্ত আদালত এবং বিচার ব্যবস্থাকে প্রতিনিয়ত প্রভাবিত করার চেষ্টা করে। এবং আমরা ইউনূসীয় যুগে এই দৃশ্যও দেখেছি যে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, সে দেশের বাইরে পালিয়েছিল, সে দেশে ফিরে জামিন না চেয়ে বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই বন্দোবস্ত ইউনূস সরকার থেকে করা হয়েছে। সেই কারণেই তফাৎটা খুব গুরুত্বপূর্ণ। খবরটা একটু দেখে নিন, এই ফটোকার্ডটা। বলা হচ্ছে, মানুষকে শান্তিতে থাকতে দিন, শুভেন্দুর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট শুভেন্দুর যে মামলা, তার করা বেশ পুরাতন মামলা, সেই মামলা খারিজ করে দিয়ে শুভেন্দু অধিকারীকে বলেছেন যে মানুষকে শান্তিতে বসবাস করতে দিন। কত বড় সাহসিকতার একটা ব্যাপার, এবং গণতন্ত্র কতটা মজবুত হলে এই দৃশ্যটা আমাদের সামনে আসে। কি হলো সেখানে? কলকাতা হাইকোর্ট বিধানসভার নিরাপত্তা সংক্রান্ত শুভেন্দু অধিকারীর করা একটি পুরনো আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে। আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী যখন তিনি বিরোধী দলের নেতা ছিলেন। সরকারি দল, পশ্চিমবঙ্গের সরকারি দল ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস। বিজেপির নেতা যেহেতু তিনি ছিলেন, পশ্চিমবঙ্গে অন্তত বিরোধী নেতা ছিলেন তিনি। বিরোধী নেতা থাকা অবস্থায় এই আবেদন মামলা করেছিলেন। সেটা খারিজ করে দিল কখন? যখন শুভেন্দু অধিকারী সরকার প্রধান, পশ্চিমবঙ্গের সরকার প্রধান যখন শুভেন্দু অধিকারী, তখন তার মামলা খারিজ করে দিল। বিচারপতির মন্তব্য, মানুষকে শান্তিতে থাকতে দিন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অমৃতা সিনহা এই রায় দিয়েছেন। রাজ্য বিধানসভার অন্দরে বিধায়কদের নিরাপত্তা রক্ষী প্রবেশের নিয়ম ও নির্দেশিকায় বৈষম্যের অভিযোগ তুলে তৎকালীন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এই আদালত অবমাননার মামলা করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ সেটা হচ্ছে, বিচারপতি শুনানি চলাকালীন স্পষ্ট জানিয়েছেন যে তিনি এই মামলাটি এগিয়ে নিতে চান না, এবং এর চূড়ান্ত নিষ্পত্তি ঘটিয়ে তিনি একেবারে প্রকাশ্যে বলছেন, মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। যখন আদালতের বিচারক সেই জায়গার সেই রাজ্যের সরকার প্রধানকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিতে পারেন, তখন আমাদের সেখান থেকে অনেক কিছু শেখার আছে।
আমরা এমন একটা দেশ গড়তে চেয়েছি ইউনুসীয় যুগে, যে দেশে ওই আদালত চত্বরে সরকারের পৃষ্ঠপোষকতায় গিয়ে মব করেছে, আমরা মব করে বিচারপতিদেরকে সরিয়ে দিয়েছি, আমরা আদালত চত্বরে মব করে আসামিদের উপরে ডিম নিক্ষেপ করেছি, জুতা নিক্ষেপ করেছি, লাথি ঘুষি এগুলো মেরেছে। অর্থাৎ আদালত চত্বরকে কিভাবে কলঙ্কিত করতে হয় সব কিছু করেছি আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আমরা দেখেছি যে আদালতকে প্রভাবিত করে নানা রায় নিয়ে আসার চেষ্টা। আমরা দেখেছি যে ডক্টর ইউনূস ক্ষমতাবান হওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যত মামলা, সেই মামলাগুলো উইথড্র করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আদালতের মাধ্যমে এবং সরকারের নির্বাহী আদেশের ক্ষমতা বলে তার যে 666 কোটি টাকা কর, সেই কর মওকুফ করে নিয়েছেন। আমরা দেখেছি যে আইন উপদেষ্টা প্রকাশ্যে বলছেন যে একজন জুলাই যোদ্ধা চাঁদাবাজির অভিযোগে যাকে রিমান্ড দেওয়া হয়েছে, তারপরে তিনি প্রকাশ্যে বলছেন যে তার জামিনের ব্যাপারটা আমি দেখছি, এবং প্রকাশ্যে বলার পরে দুপুরে দেয়া রিমান্ড বিকালে বাতিল হয়, বিকালে জামিন হয় এবং সন্ধ্যায় তার কারামুক্তি হয়ে যায়। একজন চাঁদাবাজের জন্য সরকার এভাবে আদালতকে প্রভাবিত করে। এই দৃশ্যগুলো যখন আমরা দেখছি যে আইনের তোয়াক্কা না করে সরকারি চাকরি বিধি 2018 এই অজুহাতে বিচারকদের বাধ্যতামূলক অবসর দেয় সরকার, যে বিধিতে বিচারকদের ফেলার কোনো এখতিয়ারই নেই। ওই বিধিতে স্পষ্ট লেখা আছে যে সরকারি চাকরি বিধি এই ধারা কোনোভাবেই বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে না। এভাবেই আমরা এই ফিরিস্তি বলতে গেলে বহু ফিরিস্তি আসবে। বললাম তো, একজন রাজাকার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজাকার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কোনো ধরনের জামিন না নিয়ে, জামিন আবেদন না করে। এটাও এই দেশে সম্ভব। সুতরাং এই দেশে যেগুলো আমরা কি বলবো যে কালচার হিসেবে তৈরি করেছি, সেই দেশের বাসিন্দা হিসেবে আমাদের জন্য একটা উদাহরণ তৈরি করলো কলকাতার হাইকোর্ট, যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সরকারের বিচার ব্যবস্থার, বিচার বিভাগের, সাধারণ জনগণের সবারই শেখার আছে, এবং এটাই শিখতে হবে যে গণতন্ত্র আসলে কাকে বলে। হ্যাঁ, বিজেপি সরকারের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ আপনি করেন কিংবা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন, যত অভিযোগই করেন না কেন, ভারতে কি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার দরকার হয়? তত্ত্বাবধায়ক সরকার দরকার হয় না তো। ভারতের যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন কমিশন এতটাই শক্তিশালী যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করে, এবং সেই সময় নির্বাচন কমিশনের উপরে কথা বলার বিন্দুমাত্র এখতিয়ার দেখাতেই সাহস পায় না ক্ষমতাসীন সরকার। অথচ আমরা প্রতিনিয়ত এদেশে ভারত বিরোধী রাজনীতি এবং ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করার কৌশলগুলো নিয়ে ভাবি, কিন্তু ভারতের যে ব্যাপারগুলো পজিটিভ সেখান থেকে অন্তত কিছু শেখার চেষ্টাটা কখনোই করি না এবং স্বীকারও করি না। এটাই আমাদের দৈন্যতা, এটাই আমাদের মানসিক বিকারগ্রস্ত হওয়ার একটা লক্ষণ বোধহয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।